পার্কে টার্কে গেলে দেখবেন গাছের মধ্যে লেখা থাকে জীবনের শেষ চিকিৎসা। এরকম জীবনের শেষ চিকিৎসার মতন জীবনের শেষ পড়া, এটা কিন্তু জীবনের শেষ পড়া আপনাদের। পরে আপনি যদি LLM করলেন না, বার এট ল করলেন না, ডক্টর অফ ল করলেন না, কিছুই করলেন না, তাও কিন্তু একজন অ্যাডভোকেট হিসাবে সমাজে মাথা উঁচু করে সসম্মানে চলতে পারবেন। পিছন থেকে লোকজন যত কথাই বলুক, ভয়ে হোক আর শ্রদ্ধাতেই হোক, অ্যাডভোকেটের সামনে আসলে কিন্তু সবাই একটা করে সালাম দেয়। সেটা এলাকার সন্ত্রাসী বলেন, এলাকার নেতারা বলেন, মসজিদের ইমাম সাহেব বলেন, চেয়ারম্যান বলেন। চেয়ারম্যান হইলেও দেখা হইলে আপনারে বলবে কি ব্যাপার অ্যাডভোকেট সাহেব। ওই সাহেব কথাটা চেয়ারম্যানও আপনারে বলবে। এমপির সাথে দেখা হইলে এমপিও বলবে। তো এই পদটা তো আপনার অর্জন হবে। এই পদটা অর্জনের শেষ পরীক্ষা হইলো এটা। অ্যাডভোকেট হওয়ার পরে আর একটা অক্ষর না পড়লে হবে জীবনে, আর কোনো কিছু দরকার নেই, কারণ পদ তো একটা পেয়ে গেছেন। সমাজে কিন্তু এখনো কয়েকটা পদ গুরুত্বপূর্ণ। এক হলো ডাক্তার, ইঞ্জিনিয়ার, শিক্ষক, উকিল। এইগুলি কিন্তু সমাজের সামাজিক মর্যাদা সম্পূর্ণ পদ। কিন্তু আপনি একটা ব্যাংকে চাকরি করেন, ব্যাংকার, এটা একটা সাধারণ পদ। এই ব্যাংকারের সমাজের কেউ চিনেও না, জানেও না। আমি যে এলাকায় থাকি, এই এলাকায় আশেপাশের সবাই কিন্তু জানে এটা অ্যাডভোকেট সাহেবের বাসা, এটা ডাক্তার সাহেবের বাসা। সমাজে এদের প্রয়োজন আছে। একটা ব্যাংকারের কি প্রয়োজন আছে, ব্যাংকে আমাদের কি কাজ? কিন্তু আমরা অসুস্থ হইলে ডাক্তারকে প্রয়োজন। ছেলে মেয়েকে শিক্ষিত করতে হইলে একটা মাস্টার দরকার, মাস্টারের কাছে পড়াইতেই হবে। আর মামলা মোকদ্দমায় ঝামেলায় পড়লে উকিলকে দরকার। এই জন্য একটা এলাকার ভিতরে মাস্টার বাড়ি কোনটা, ডাক্তারের বাসা কোনটা, উকিলের বাসা কোনটা, এইগুলি কিন্তু এলাকার সবার মুখস্থ থাকে। আপনি যে কোনো এলাকায় গিয়ে একটা জনতা ব্যাংকে চাকরি করে এটা খুঁজে দেখেন, ওরা পাবেন না কোনোদিন, কেউ চিনে না ওরে। কিন্তু যদি বলেন এই উকিল সাহেবের বাসা কোথায়, এই এলাকায় অমুক ডাক্তার থাকে, সেই ডাক্তারের বাড়িটা কোথায়, দেখবেন 10 জনের মধ্যে জিজ্ঞাসা করলে অন্ততপক্ষে 8 জন দেখাই দিবে যে এটা ডাক্তারের বাড়ি, এইটা উকিলের বাড়ি। কারণ উকিল, ডাক্তার এবং মাস্টার এদের কাজগুলো হলো সামাজিক, সমাজের মানুষের কাজ করে তাদের। আর ব্যাংকের অফিসারের কাজ কি? বা কর্মচারীর কাজ, নির্দিষ্ট কাজ। ওর কাছে কয়জন লোক যায়? তাও আবার ব্যাংক তো একটা না, এখন বাংলাদেশে অনেক ব্যাংক হয়েছে। যেটা ব্যাংক আমরা সোনালীতে যেতে পারি, সোনালী বাদ দিয়ে রূপালীতে যেতে পারি। ব্যাংকের যে লোক আমার এলাকা থাকে, তার সাথে আমার জীবনে কোনো কাজ নাও থাকতে পারে, কিন্তু সমাজে বেঁচে থাকলে একদিন না একদিন হলেও ওই সমাজের প্রত্যেকটা লোককেই উকিলের পরামর্শ নেওয়ার দরকার আছে। এই জন্য এইভাবে একটু উৎসাহ নিয়ে পড়াশোনা করতে হবে, তাহলে রাত জেগে পড়াশোনা করতে পারবেন, ঘুম আসবে না। নাহলে পড়তে গেলেই ঘুম আসবে। কিন্তু যদি স্বপ্ন দেখেন, এই স্বপ্নটা আপনাকে তখন আর ঘুমাইতে দিবে না। এই জন্য এই কাজগুলি করবেন। এখন যারা আগামীকাল পরীক্ষা দিবেন MCQ, শুক্রবারে না হওয়া পরীক্ষাটা, তাদের জন্য
পড়াশোনার ক্ষেত্রটা একটু বলে দিই, কি করবেন থেকে কালকে প্রশ্ন করব। এক হচ্ছে অপহরণ এবং অপবাহনের সংজ্ঞা, লেখেন একটু, পরীক্ষার বিষয়, এমসিকিউ যারা কালকে পরীক্ষা দিবেন। অপহরণ এবং অপবাহন, অপহরণ এবং অপবাহন এই দুইটা সংজ্ঞা এবং সংজ্ঞার ধারা। কামরুন্নেসা ম্যাডাম বলেন, অপহরণের সংজ্ঞা কত ধারায়? স্যার 359। আর অপবাহনের সংজ্ঞা 362 স্যার। 62। আচ্ছা স্যার সরি এখন স্যার, আমি স্যার এই গাড়ি দুটো প্রশ্ন ছিলাম, গ্রামের বাড়িতে আসছি, এই যে মাত্র এসে স্যার জয়েন করছি। গুরুত্বপূর্ণ ক্লাস তো আপনি মিস করছেন, কারণ অবতী সম্পর্কে হয়তো আমি একটা দরখাস্ত পাঠিয়েছি, কিন্তু 241 ক এটা ছাড়াও আনুষঙ্গিক 265 গড় উপর দরখাস্ত আসলে দায়রা আদালতে কি হবে, কিভাবে চেঞ্জ হবে মোকাম আর সূত্র নামটা, এইগুলি কিন্তু আলোচনা করে দিয়েছে তুষার সাহেবের। হ্যাঁ, তুষার সাহেবের কাছ থেকে এটা একটু জেনে নিন, নাহলে দরখাস্তটা ভুল হবে। এখন অপহরণ আর অপবাহন এই দুইটার সংজ্ঞা হচ্ছে, আর অপবাহন অ্যাবডাকশন এইটার সংজ্ঞা হইল 362। এই দুইটা ধারা অনুযায়ী অপহরণ কাকে বলে আর অপবাহন কাকে বলে বলেন? স্যার কোন ব্যক্তিকে অসাধুভাবে বা প্রতারণাভাবে এক স্থান থেকে অন্য স্থানে যেতে বাধ্য করলে তাকে অপবাহন বলে। আচ্ছা, আর অপহরণ? আর অপহরণ হচ্ছে স্যার কোন ব্যক্তিকে তার আইনানুগ অভিভাবক থেকে সম্মতি ব্যতীত বাংলাদেশ থেকে অপহরণ করলে সেটাকে অপহরণ বলে, বাংলাদেশ থেকে লোক অপহরণ বলে। আর হচ্ছে স্যার আইনানুগ অভিভাবকের সম্মতি ছাড়া, মানে ছেলেদের বয়স হচ্ছে 14 বছর আর মেয়ের বয়স 16 বছর কম, এরকম কোন ব্যক্তিকে বাংলাদেশের বাহিরে অপহরণ মানে নিয়ে যেতে বাধ্য করলে আর কি। এটা হচ্ছে 361 ধারা। ছোট করে সংজ্ঞাটা লেখেন, সবাই লেখেন। অপহরণ বলতে বাংলাদেশ হতে এবং আইনানুগ অভিভাবক হতে
অভিভাবক হতে মনুষ্য হরণকে বোঝায়। মনুষ্য হরণকে বোঝায়। মুখস্থ করেন এখন, কেমন হচ্ছে ম্যাডাম? অপহরণ বলতে কামরাসা ম্যাডাম যেটা বলছেন এটা ঠিক আছে, কিন্তু এটা একটু ধরে রাখাটা মুশকিল হবে। এই জন্য অপহরণ বলতে, শব্দ কটা ঠিক করে দিচ্ছি, অপহরণ বলতে বাংলাদেশ হতে এবং আইনানুগ অভিভাবক হতে মনুষ্য হরণকে বোঝায়। সংজ্ঞাটা হচ্ছে 359, ইংলিশটাও দিয়েছি। কালকে যারা এমসিকিউ পরীক্ষা দিবেন ইংরেজি জিজ্ঞাসা করতে পারি, সংজ্ঞার ধারা জিজ্ঞাসা করতে পারি, সংজ্ঞাটা লিখতে দিতে পারি। অপহরণ বলতে বাংলাদেশ হতে এবং আইনানুগ অভিভাবক হতে মনুষ্য হরণকে বোঝায়। এই মনুষ্য হরণকে বোঝায় এই কথাটা শেষে থাকতে হবে, আর নাহলে সংজ্ঞাটা অনেকাংশেই
ত্রুটিযুক্ত হবে। কারণ মনুষ্য হরণ হলো দুই প্রকার, একটা অপহরণ আর একটা হলো অপবহন। এই মনুষ্য হরণটা হচ্ছে বাংলাদেশ হতে বা আইনানুগ অভিভাবক হতে, তখন সেটাকে আমরা ধরে নেব অপহরণ। আর অপবহন বলতে ৩৬২ ধারার সংজ্ঞা অনুযায়ী কোনো ব্যক্তি কর্তৃক অপর কোনো ব্যক্তিকে কোনো স্থান হতে গমন করার জন্য জোরপূর্বক বাধ্য করা, বাধা হয়ে গেছে, বাধ্য করা কিংবা প্রতারণামূলকভাবে প্রস্তুত করাকে বোঝায়। বাধ্য করে দিচ্ছি। এইবার বলেন কামরুন্নেসা ম্যাডাম, সাধারণ উদ্দেশ্য এবং সাধারণ অভিপ্রায় কাকে বলে? এইটা আসতে পারে এবার। সাধারণ অভিপ্রায় এবং সাধারণ উদ্দেশ্য কাকে বলে, এদের মধ্যে পার্থক্য কি? বলেন। আর যারা কালকে এমসিকিউ পরীক্ষা দিবেন, শুধু এমসিকিউ না, এমসিকিউ লিখিত ভাইবা ওনাদের একসাথে নিতেছি ক্লাস। সাধারণ অভিপ্রায় এবং সাধারণ উদ্দেশ্য বলতে কি বুঝো? অপবাহন বলতে কি বুঝো? বলেন। স্যার আমি বলবো স্যার। বলেন। সাধারণ অভিপ্রায় আর সাধারণ উদ্দেশ্য কাকে বলে? এবং স্যার কোন ব্যক্তি এমন অপরাধজনক স্যার আমি আগে 149 পাঁচবার পরীক্ষার হলে 7টা সাবজেক্টে তো চাপ নিয়ে যাবে, তখন কিন্তু মুশকিল আরো হবে। ঠিক আছে, আমি এখন খুব সহজ করে 2টা সংখ্যা পাঠাচ্ছি, যা সারা জীবন মনে থাকবে। জার্নি করে আসেন আর যাই করে আসেন, সহজে চাইলেও আর বলতে পারবেন না। এই সাধারণ উদ্দেশ্য আর সাধারণ অভিপ্রায়, এই 2টা সংজ্ঞা পাঠাচ্ছি।
1 মিনিটের মধ্যে সংখ্যাটা পেয়ে যাবেন, এরপরে মুখস্থ করবেন। এখন যে সংখ্যাগুলো পড়াচ্ছি, যারা 28 তারিখে পরীক্ষার্থী তারা পড়বেন পরীক্ষার জন্য। আজকে রাতে এই সংখ্যাগুলো যদি মুখস্থ করেন, আর একটা অব্যাহতির দরখাস্ত পাঠিয়েছি, এইটা মুখস্থ করবেন। নারাজি থেকে কিছু প্রশ্ন পাঠিয়েছি, এইগুলি মুখস্থ করবেন। এরকম কিছু ঠিক আছে স্যার। কারণ যে সংখ্যাটা ওখান থেকে পড়েছেন সেটা হলো 34 ধারা থেকে দেওয়া। 34 ধারায় তো সাধারণ অভিপ্রায় প্রায়ের কোনো সংজ্ঞাই নেই। স্যার আইন পাঠ লিখিত মাস্টার সবাই স্যার এরকম লিখছে, ধারা 34 অনুযায়ী, ধারা 150 অনুযায়ী এরকম লিখছে স্যার। লেখুক ওনারা। কিন্তু ওনাদের দলের যারা লিখেছেন বই, তাদের সমকক্ষ কেউ তো খাতা দেখবে না। যারা বইটা লিখেছে আইন পাঠ বা যে পাঠই হোক, তাদের সমপর্যায়ের বা সমকক্ষের কেউ খাতা দেখবে না। খাতা কারা দেখবে এটা তো আপনারা জানেন। একটা সংজ্ঞা পাঠাচ্ছি, এই সংজ্ঞাটা পাওয়ার পরে আপনাদের ধারণা চেঞ্জ হবে। তখন আপনারা আমার সংজ্ঞার পক্ষেই থাকবেন। আর আধা মিনিট লাগবে সংজ্ঞাটা। আর 30 সেকেন্ড লাগবে। 30 সেকেন্ডের মধ্যে সংখ্যাগুলি পেয়ে যাবে। এগুলো একটা অ্যাসেট মনে করে সারা জীবন এই সংখ্যাগুলোকে ধরে রাখতে হবে। দেখেন সংখ্যা আসছে কিনা।
সাধারণ অভিপ্রায় এবং সাধারণ উদ্দেশ্য, এটা কিন্তু প্রতি বছরই লাগবে, কমন চ্যাপ্টার। সংজ্ঞা, সাধারণ অভিপ্রায়ের সংজ্ঞাটা আসছে কিনা দেখেন। কামরুন ইসলাম ম্যাডাম কষ্ট করে সংজ্ঞা মুখস্থ রাখছিলেন, এখন জি সংজ্ঞাটা স্যার। দেখেন, অনেক সহজ। বলেন, সাধারণ অভিপ্রায়ের সংজ্ঞাটা মুখস্থ করেন। এইটাই হলো সঠিক সংজ্ঞা। ক্রস দিছি কেন? এই সংজ্ঞাটা যদি পরীক্ষা আসে তাহলে প্রথমেই বলবেন দণ্ডবিধি 1860-এর কোথাও বা কোনো ধারায় সাধারণ অভিপ্রায়ের কোনো সংজ্ঞা প্রদান করা হয় নাই। বলতে পারবেন কিনা? ক্রস একটা দেখতেছেন কিনা? আর এখানে দেখেন সাধারণ অভিপ্রায়ের আরো দুইটা প্রতিশব্দ দিয়েছি। সাধারণ অভিপ্রায়ের আর একটা প্রতিশব্দ কি? একই অভিপ্রায়। একই অভিপ্রায়ের আর একটা প্রতিশব্দ কি? সাধারণ ইচ্ছা। সাধারণ ইচ্ছা। তাহলে সাধারণ অভিপ্রায়ের কিন্তু তিনটা প্রতিশব্দ আছে। এক অভিপ্রায়, সাধারণ ইচ্ছা, কমন ইন্টেনশন। একই অভিপ্রায়, সাধারণ ইচ্ছা। সাধারণ অভিপ্রায়ের কোনো সংজ্ঞা সুনির্দিষ্টভাবে দণ্ডবিধি 1860-এর কোথাও দেওয়া হয় নাই। সাধারণ অর্থে সাধারণ অভিপ্রায় বলতে কোনো অপরাধ সংগঠনের জন্য দুই বা ততোধিক ব্যক্তির পূর্ব পরিকল্পনা বা ইচ্ছার সমন্বয়কে বোঝায়। এটা হলো একমাত্র সঠিক সংজ্ঞা। ইচ্ছার যে সমন্বয়, দুই বা ততোধিক ব্যক্তির ইচ্ছার যে সমন্বয়, এটুকু বলে হবে। দুই বা ততোধিক ব্যক্তির ইচ্ছার সমন্বয়টাকে আমরা কি বলি? সাধারণ অভিপ্রায়। অভিপ্রায়ের আর একটা নাম হলো ইচ্ছা, যেটা উপরে আমরা দেখিয়েছি। সাধারণ অভিপ্রায়, সাধারণ ইচ্ছা। ওই সাধারণ ইচ্ছা, ওই ইচ্ছা অনুযায়ী কিন্তু সংজ্ঞাটা এসছে। দেখেন শেষে ইচ্ছার সমন্বয়কে বোঝায়। তাহলে সাধারণ অভিপ্রায় বলতে কোনো সাংগঠনিক ব্যক্তির পূর্ব পরিকল্পনা বা ইচ্ছার সমন্বয়কে বোঝায়। এই সঠিক সংজ্ঞাটা মুখস্থ করে পরীক্ষায় লিখতে হবে। আর সাধারণ উদ্দেশ্য কাকে বলে? এটাও সংজ্ঞা নাই, ক্রস। সাধারণ অর্থে সাধারণ উদ্দেশ্য বলতে কোনো বেআইনি সমাবেশে যোগদানকারী সদস্যদের যে হবে, বেআইনি সমাবেশ বাস্তবায়নে কোনো অপরাধ সংগঠনের জন্য যে উদ্দেশ্য থাকে সেই উদ্দেশ্যকে বোঝায়। এইভাবে কি বইয়ের সংজ্ঞা দেওয়া আছে? এভাবে দেওয়া আছে নাকি সংজ্ঞা বইয়ে? যদি না থাকে তাহলে ওই সংজ্ঞাগুলি যেই লেখুক ভুল আছে। তাহলে এই জন্য এক সময় আছে সংশোধন করার। এই ভুল সংশোধন করে এই দুইটা সংজ্ঞা এবার ইম্পর্টেন্ট। সাধারণ অভিপ্রায় এবং সাধারণ উদ্দেশ্য বলতে কি বুঝো, এই দুইটার মধ্যে কি পার্থক্য আছে, এটা কিন্তু এবার খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন দণ্ডবিধি থেকে। সাধারণ অভিপ্রায় এবং সাধারণ উদ্দেশ্য বলতে কি বুঝো, সাধারণ উদ্দেশ্য এবং সাধারণ অভিপ্রায়ের মধ্যে পার্থক্য কি, অথবা 34 ধারার সাথে 149 ধারার পার্থক্য কি। কারণ সাধারণ অভিপ্রায়টা 34 ধারায়, সাধারণ উদ্দেশ্য 1 ধারায়। যারা আপনি আগের দিন শিখেছেন টাইম পিটিশনের একটা মুসাবিদার, আজকে শিখেছেন স্যার অব্যাহতির একটা মুসাবিদার। স্যার এই দুটা মুসাবিদার দুটা দিলে আর কি, মানে দুটা লিখিত আকারে পাঠাতে হবে। কোনটা হতে পারে স্যার? কোনটা? আপিল আর রিভিশনের পার্থক্য? টাইম পিটিশনের মুসাবিদার আর অব্যাহতির মুসাবিদার। আচ্ছা আচ্ছা, মানে পুরা পুরা ফর্মটা এটা চাচ্ছেন? নোট করে রাখি, ওদের দেখি স্যার পড়াটা। আচ্ছা ঠিক আছে, এটা তাহলে কালকে সকালে পাবেন।
কারণ আমার ওই ল চেম্বারে হলো আমার প্রিন্টারটা রাখা আছে, এই জন্য ওইখান থেকে পুরো ফর্মটা বের করে এক পাতায় বের করবো আর কি। লেখা একটু ছোট হইলেও এক পাতার ভিতরে সময়ের দরখাস্ত, আর এক পাতার ভিতরে অব্যাহতির দরখাস্ত, আর ওইখানে জামিনটাও দেওয়া আছে, আর এক পাতায় জামিনের দরখাস্ত। এই তিন। হ্যাঁ আচ্ছা, যেগুলো আমাদের করেন প্রত্যেকটার মধ্যে ফরম্যাট দেবেন, তাহলে ওইগুলো দেখে আমরা নোট করলে আমাদের সুবিধা হবে স্যার। ঠিক আছে। আর একটা সংজ্ঞা দিয়ে সাহায্য করি, আত্মরক্ষার অধিকার। এইটার একটু সংজ্ঞা বলেন। আত্মরক্ষার অধিকার আপনারা এতদিন যা পড়ছেন এগুলি পড়তে থাকবেন, জাস্ট আমি তো পাঠাচ্ছি এই স্বার্থে যে যাতে আপনাদের কিন্তু পুরা সেন্সই আছে। যারা এই যে কামরুন্নেসা ম্যাডাম সাধারণ অভিপ্রায়ের সংজ্ঞা মুখস্থ করেছে, সাধারণ উদ্দেশ্যের সংজ্ঞা মুখস্থ করেছে, ওইটার সাথেই খালি একটু ভুল ত্রুটি নিয়ে এই সংজ্ঞাটা দেওয়া হয়েছে। যেন সেন্স তো আপনাদের 100% আছে, এই জন্য এটা 1 থেকে 2 বার দেখে গেলে কিন্তু আপনাদের নিয়ন্ত্রণে চলে আসবে আর কি, যে সাধারণ অভিপ্রায়টা আসলে 2 বা ততোধিক ব্যক্তির ইচ্ছার যে সমন্বয়। কিছু যদি বলতে না পারেন ইউটিউব বলেন যে 2 বা ততোধিক ব্যক্তির ইচ্ছার যে সমন্বয়। সাধারণ অভিপ্রায় লিখতে গেলে 2 বা ততোধিক এটা থাকতে হবে, 2 বা ততোধিক ব্যক্তির ইচ্ছার সমন্বয় হচ্ছে সাধারণ অভিপ্রায়। আর সাধারণ উদ্দেশ্য হলো বেআইনি সমাবেশটাকে বাস্তবায়ন করার জন্য যে উদ্দেশ্য থাকে, বেআইনি সমাবেশ বাস্তবায়নের জন্য যে উদ্দেশ্য থাকে সেইটাকে আমরা বলি সাধারণ উদ্দেশ্য। ওইখানে সংখ্যা দরকার নেই, 5 বা ততোধিক এটা সংখ্যার মধ্যে লেখার দরকার নেই, কারণ বেআইনি সমাবেশ মানেই তো কয়জন, বেআইনি সমাবেশ কয়জন ব্যক্তি হইলে বেআইনি সমাবেশ হয়, কমপক্ষে 5 জন। এই জন্য বেআইনি সমাবেশ বাস্তবায়ন করার জন্য যে উদ্দেশ্যটা থাকে, বেআইনি সমাবেশ বাস্তবায়ন করার জন্য যে উদ্দেশ্য থাকে সেই উদ্দেশ্যটাকে বলা হয় সাধারণ উদ্দেশ্য। এই কথাটুকু যাতে ঠিক থাকে। আবারও বলে দিচ্ছি, বেআইনি সমাবেশ বাস্তবায়ন করার জন্য এই বেআইনি সমাবেশের সদস্যদের যে উদ্দেশ্য থাকে সেই উদ্দেশ্যটাকে বলা হয় সাধারণ উদ্দেশ্য। কিন্তু আমরা করি কি, ওই 5 বা ততোধিক নিয়ে টানতে এই 5 বা ততোধিক নিয়ে কথাটা একদম কে যেন মুখস্থ করাই দিছে। এই মুখস্থ কথাটা 5 বা ততোধিক এটা বলতে বলতে শেষে দেখা যায় কি, যে বেআইনি সমাবেশকে বাস্তবায়ন করার জন্য এর সদস্যদের যে উদ্দেশ্য থাকে সেই উদ্দেশ্যটাই হলো সাধারণ উদ্দেশ্য। আর 2 বা ততোধিক ব্যক্তির ইচ্ছার যে সমন্বয়, ইচ্ছার সমন্বয়টাকে বলা হচ্ছে সাধারণ অভিপ্রায়। এই সাধারণ অভিপ্রায়টা যখন অসৎ হয়ে যায় তখন সেটা হয়ে যায় দণ্ডবিধির 34 ধারার সাধারণ অভিপ্রায়। আর এরকম ভাবে বেআইনি সমাবেশ যেটা, সেটা যখন অপরাধ সংগঠনের উদ্দেশ্যে হয়ে যায় তখন সেটা হয়ে যায় 149 ধারার বেআইনি সমাবেশ। এই হলো বিষয়টা আর কি। কিন্তু সব সাধারণ অভিপ্রায় কিন্তু খারাপ না। এই যে আমরা এখন 2 বা ততোধিক ব্যক্তি এত রাত জেগে পড়ার জন্য যে ইচ্ছার সমন্বয় করছে, আমাদের সকলের ইচ্ছার সমন্বয় ঘটেছে যে আমরা এত রাত হইলেও ল পড়াশোনা করব। এই ইচ্ছার সমন্বয়টাকে কি আমরা অপরাধ বলবো না ভালো একটা কাজ বলবো? ভালো একটা কাজ। কাজেই সাধারণ অভিপ্রায় এইখানে যে সংজ্ঞাটা দেখতেছেন এটা কিন্তু দণ্ডবিধি আইনের আলোকে আর কি। কিন্তু একদম সাধারণ অর্থে যদি বলেন তাহলে কিন্তু সাধারণ অভিপ্রায়টা ভালো হইতে পারে, খারাপও হইতে পারে। কারণ সাধারণ অভিপ্রায়ের আসল সহজ সংজ্ঞাটা হচ্ছে 2 বা ততোধিক ব্যক্তির ইচ্ছার সমন্বয়। 2 বা ততোধিক ব্যক্তির ইচ্ছার সমন্বয়টাকে সাধারণ অভিপ্রায় বলতেছে। এই অভিপ্রায়টা যদি অপরাধ করার উদ্দেশ্যে হয়
তাইলে সেটা হয়ে যাবে দণ্ডবিধির 34 ধারা আলোকে অনুযায়ী সাধারণ অভিপ্রায়। এই জন্য আমরা এখানে সাধারণত যে সংজ্ঞাটা দিয়েছি সেটা দণ্ডবিধির আলোকে দিয়েছি। কিন্তু যদি একদম সহজ অর্থে দেন, আবিধানিক অর্থে দেন, তাইলে কিন্তু এই কোনো অপরাধ সংগঠনের জন্য এই কতটুকু আর হবে না। 2 বা ততোধিক ইচ্ছার সমন্বয়, এটাকে হচ্ছে বিস্তারিত অর্থে বলা হচ্ছে। আর দণ্ডবিধির আলোকে যদি বলি, তাইলে হলো কোনো অপরাধ সংগঠনের জন্য 2 বা ততোধিক ব্যক্তির ইচ্ছার সমন্বয়টাকে সাধারণ অভিপ্রায় বলা হচ্ছে। এইভাবে এটাকে নিবে। এখন আত্মরক্ষার অধিকারটাকে বলেন সংজ্ঞা। আত্মরক্ষার অধিকারও খুব ইম্পর্টেন্ট এইবার পরীক্ষার জন্য। স্যার এটা তো পাইনি স্যার, এটা পড়িও নেই স্যার। আত্মরক্ষার অধিকার ইম্পর্টেন্ট। শুধু স্যার শুধু জি স্যার, স্যার আমি বলতে পারবো স্যার। বলেন। আত্মরক্ষার অধিকারটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট চ্যাপ্টার এইবার দণ্ডবিধির থেকে। বলেন। বলেন কামরুন আছে ম্যাডাম। স্যার আত্মরক্ষার অধিকার কাকে বলে? জি, ওইটা? আত্মরক্ষার অধিকার কাকে বলে? হ্যাঁ ওইটাই। স্যার কোন নিজেকে মানে কোন ব্যক্তি নিজেকে বা তার সম্পত্তি রক্ষা মানে অন্যের আক্রমণ থেকে রক্ষা করার জন্য যে অধিকার প্রয়োগ করে সেটি হচ্ছে আত্মরক্ষা অধিকার। শুধু নিজেকে না অন্য কেউ? স্যার আপনি আপনার মেয়েটাকে নিজেকে আপনি আপনার মেয়ে নিজেকে আপনি নিজের আপনার মেয়েটাকে মানে নিয়ে- অন্যকে আর নিজের সম্পত্তি বা অন্যের সম্পত্তিকে। হ্যাঁ, এইটা এবার কাছাকাছি আসতেছে। আর একটু ভালো করে বলেন, পরিপূর্ণভাবে বলেন। যখন কোনো ব্যক্তি নিজেকে বা নিজেকে বা অন্যকে এবং নিজের সম্পত্তি বা অন্যের সম্পত্তিকে অন্যের প্রতিপক্ষের আক্রমণ থেকে রক্ষা করার জন্য যে অধিকার প্রয়োগ করা হয় সেটা হচ্ছে আত্মরক্ষার অধিকার প্রয়োগ। সংজ্ঞা আছে না নাই ধারায়? আত্মরক্ষার অধিকারের সংজ্ঞার ধারা কি আছে? কোনো ধারায় সুনির্দিষ্টভাবে সংজ্ঞা আছে? না স্যার, এটা তো 96 ইয়েতে ধারাতে। তাহলে এটাই প্রথমে বলে নেবেন যে দণ্ডবিধি 1860-এর কোথাও বা কোনো ধারায় আত্মরক্ষার অধিকারের কোনো সুনির্দিষ্ট সংজ্ঞা প্রদান করা হয় নাই। এই কথাকে বলে নিতে হবে। তারপরে আপনি সাধারণ অর্থে বলতে হবে। ধারায় না থাকলে যে সিম্বলটা ব্যবহার হয় সেটা হলো আত্মরক্ষা সাধারণ অর্থে। এই জন্য সংজ্ঞাটা যখন বলতে বলবো আত্মরক্ষার অধিকার যোগ সাধারণ অর্থে আত্মরক্ষার অধিকার বলতে। ক্রস মানে কি? ক্রস মানে হলো দণ্ডবিধি আইনের কোথাও কোনো ধারায় আত্মরক্ষার অধিকারের সুনির্দিষ্ট কোনো সংজ্ঞা প্রদান করা হয় নাই, তবে সাধারণ অর্থে। এই জন্য মুখস্থ করতে হবে ক্রস যোগ সাধারণ অর্থে সংজ্ঞাটা লিখে পাঠাইতেছে। সংজ্ঞাগুলো আসলে আমার মাথায় আছে তো, ওই জন্য লিখে পাঠাইলে কামরুন ম্যাডামের সংজ্ঞার মধ্যে কিন্তু অনেকগুলো ত্রুটি হয়েছে, একাধিক বিষয় বাদ করছে।
যার ফলে ওইটা গ্রহণযোগ্য সংজ্ঞা হবে না। মন খারাপ করার কিছু নাই। যদি আমি খুশি করে বলি আমি যে সংজ্ঞা হয়েছে, তাহলে তো আপনি আর সংশোধন হওয়ার সুযোগ পাবেন না। বরং আমার সংজ্ঞাটা পাওয়ার পরে আপনি বুঝতে পারবেন যে কতগুলি কথা আপনি বলেন নাই। সংজ্ঞাটা এখনই পৌঁছে যাচ্ছে আপনাদের গ্রুপে, একটু দেখেন। কামরুন্নেসা ম্যাডাম পড়েন, আস্তে আস্তে পড়েন। প্রথম দেখেন ক্রস দিয়েছি। ক্রস মানে কি? দণ্ডবিধি 1800 আত্মরক্ষার অধিকারের কোনো সংজ্ঞা প্রদান করা হয়নি। তারপর পরের প্যারায় বলবেন সাধারণ অর্থে। মুখস্থ করেন। সাধারণ অর্থে আত্মরক্ষার অধিকার বলতে কোনো ব্যক্তি কর্তৃক তার নিজের বা অপর কোনো ব্যক্তির, বানান ঠিক করে দিচ্ছি, আত্মরক্ষার অধিকার বলতে কোনো ব্যক্তি কর্তৃক তার নিজের বা অপর কোনো ব্যক্তির দেহ, দেহ এবং সম্পত্তিকে অপর কারো বেআইনি হস্তক্ষেপ বা আক্রমণের হাত হতে রক্ষা করার আইনগত অধিকারকে বোঝায়। এখন আত্মরক্ষার অধিকার বলতে কোনো ব্যক্তি কর্তৃক তার নিজের বা অপর কোনো ব্যক্তির দেহ এবং সম্পত্তিকে অপর কারো বেআইনি হস্তক্ষেপ থেকে, এই বেআইনি হস্তক্ষেপ না বললে কিন্তু হবে না। কামরুন্নেসা ম্যাডাম সতর্কতার সাথে মুখস্থ করবেন। অপর কারো বেআইনি হস্তক্ষেপ থেকে, এটা যদি না হয় তাহলে কিন্তু হবে না। আইনি হস্তক্ষেপ হইলে কিন্তু হবে না। হস্তক্ষেপটা হইতে হবে বেআইনি হস্তক্ষেপ। এই বেআইনি হস্তক্ষেপ বা আক্রমণের হাত হতে, কাজে আপনি সংজ্ঞার মধ্যে কিন্তু বেআইনি এই কথা বলেন নাই, আবার আক্রমণের কথা বলেন নাই। আক্রমণের হাত হতে রক্ষা করার আপনি বলেছেন অধিকারকে, আর আমি বলতেছি আইনগত অধিকারকে। কাজে অধিকার বললে হবে না, বলতে হবে আইনগত অধিকারকে বোঝায়। কাজে যা বুঝেছেন কামরুন্নেসা ম্যাডাম 80% নিয়ন্ত্রণে আছে, শুধু 20% যে ভুল বা কমতি ছিল, এটা আমার সংজ্ঞাটা দেখে একটু ক্লিয়ার করে ফেলবেন। পরীক্ষা পর্যন্ত এখন অনেক সময় আছে, আজকে কেবল 1 তারিখ, আরো 27 দিন সময় আছে। আত্মরক্ষার অধিকার বলতে কোনো ব্যক্তি কর্তৃক তার নিজের বা অপর কোনো ব্যক্তি। এখন আমার চেয়ে কিন্তু আত্মরক্ষার অধিকার সম্পর্কে আপনাদের প্রত্যেকেরই অনেক বেশি ধারণা আছে। আমার সংজ্ঞার মধ্যে কি কিছু আমি বাদ দিছি? কোনো কিছু বাদ দেই নাই। দেখেন, তার নিজের বা অপর কোনো ব্যক্তির, দুইটাই কথা বলছি। আবার দেহ এবং সম্পত্তি, অপর কারো হস্তক্ষেপ শুধু বলি নাই, বেআইনি হস্তক্ষেপ বলছি। এখন একটা বিষয় খেয়াল রাখবেন, হস্তক্ষেপ, সব হস্তক্ষেপ কিন্তু অবৈধ না। ধরেন আপনি একদিন কলেজে যাচ্ছেন, কলেজে যাওয়ার সময় মাথা ঘুরিয়ে পড়ে গেলেন, সেন্সলেস। এই সময় আমি আপনার অনুমতি ছাড়া আপনাকে নিয়ে হাসপাতালে যাচ্ছি। এখন আমিও তো আপনার দেহের উপরে হস্তক্ষেপ করলাম। এই হস্তক্ষেপ কি বেআইনি হয়েছে?
বেআইনি হয়েছে কিনা বলেন। বাঁচানোর জন্য, আপনাকে বাঁচানোর জন্য আপনার দেহের উপরে আমি একটা হস্তক্ষেপ করছি, বেআইনি হস্তক্ষেপ না। তাহলে সব হস্তক্ষেপ কিন্তু বেআইনি হবে না। আর বৈধ হস্তক্ষেপ হইলে কিন্তু আত্মরক্ষার অধিকার প্রয়োগ করতে পারবেন না। কারণ জ্ঞান ফিরেই কি আপনি আমারে ঘুষাঘুষি শুরু করবেন যে আমারে কেন হাসপাতালে নিয়ে আসলো? বলেন, এই জায়গায় কি আপনি আত্মরক্ষার অধিকার প্রয়োগ করতে পারবেন? বরং আইন আপনাকে খারাপ বলবে যে স্যার তো তোমাকে বাঁচানোর জন্য, তুমি মাথা ঘুরিয়ে অজ্ঞান অবস্থায় পড়েছিলা, এই কারণে তোমার দেহের উপরে হস্তক্ষেপ করে সে নিয়ে গেছে। কাজে বেআইনি হস্তক্ষেপ, এই বেআইনি কথা না বললে কিন্তু সংজ্ঞা হবে না। এই জন্য আমরা সংজ্ঞার মধ্যে কিন্তু বলে দিয়েছি, দেখেন, বেআইনি হস্তক্ষেপ রক্ষা করার আইনগত অধিকারকে বোঝে। বাকিটা এখন নিজে বুঝে মুখস্থ করে নিতে পারবেন। বেআইনি বাধা এবং বেআইনি আটক, এই দুইটার সংজ্ঞা একটু বলেন। এই দুইটা সংজ্ঞা দিয়ে আজকের ক্লাস শেষ করি। আমি বলবো, বলেন, বললে তো আমি খুশি আর কি, না বললে তো ভুল ত্রুটি ধরা পড়বে না। যদি কেউ কোনো ব্যক্তি তার নিজের চলার অধিকার, যদি কোনো ব্যক্তি তার দিকে গমন করার অধিকার রয়েছে, সেদিকে ইচ্ছাকৃতভাবে বাধা প্রদান করে, তাহলে ওইটাকে বলবো আপনার অবৈধ বাধা, বেআইনি বাধা। স্যার আমি বলবো, বলেন। কোন ব্যক্তি তার যেদিকে যাবার অধিকার আছে সেদিকে যেতে ইচ্ছাকৃতভাবে বাধা প্রয়োগ করাকে অবৈধভাবে আটক বলে। আর কোন ব্যক্তি যেদিকে মানে যেদিকে যাবার অধিকার আছে না, কোনো ব্যক্তিকে একটি নির্দিষ্ট স্থানে সীমাবদ্ধ এলাকায় ইচ্ছাকৃতভাবে আটকে রাখাকে অবৈধভাবে আটক বলে। আর একটু ক্লিয়ার করে বলেন, আবার বলেন। কোন ব্যক্তিকে একটি কোনো কথা নির্দিষ্ট অধিকার আছে, তাকে সেদিকে যেতে ইচ্ছাকৃতভাবে তার বাধা প্রয়োগ করলে তাকে অবৈধভাবে আটক বলে। আর কোন ব্যক্তিকে একটি নির্দিষ্ট সীমাবদ্ধ এলাকায় বা সীমাবদ্ধ স্থানে আটকে রেখে তখন তাকে অবৈধভাবে আটক বলে। আগের চেয়ে এখন আর একটু ক্লিয়ার হয়েছে, আর একটু ক্লিয়ার করেন। স্যার 5-6 দিন যাবত প্যানেল করি নাই স্যার, একটু রিভিশন দিলে সবগুলো ক্লিয়ার করে দিচ্ছি। আচ্ছা, ইনশাল্লাহ। জি স্যার। তাও তো আপনি ভালো পড়াশোনা করেন।
ফাঁকি দিয়ে পড়াশোনা করতেছেন না, এটা একটা পাশের অন্যতম কারণ। আমি সংজ্ঞাটা একটু পাঠাচ্ছি, একবার এটার সাথে মিলিয়ে আপনি যা পড়েছেন সেটা দেখবেন। বাধা বানায় কি চন্দ্রবিন্দু আছে বেআইনি বাধা? না স্যার নাই। চন্দ্রবিন্দু আছে না নাই বাধা? স্যার নাই নাই। একটা বাধা তো হলো কোনো কিছু বই খাতাপত্র রশি দিয়ে বাধা, আর তার একটা বাধা বাধা হলো গতির মধ্যে চন্দ্রবিন্দু, আর ওই বাধার মধ্যে নাই। এই বাধায় তো চন্দ্রবিন্দু আছে, তো না তুষার স্যার সাহেব যে নাই না তো করলো। স্যার। আমি তো যে বলে নিয়েছি এটা তো আপনাদের সংজ্ঞাগুলির মধ্যে ছোটখাটো সংজ্ঞাগুলোর মধ্যে ছোটখাটো একটু ত্রুটি আছে, এগুলি সংশোধন করে হলে যাইতে হবে। সংজ্ঞাটা এখনই পৌঁছায় যাবে, পৌঁছানোর পর বুঝতে পারবেন ছোটখাটো কোন ত্রুটি বিচ্যুতিগুলি আছে। দোষ আপনি ধরো না, বইপত্রে যেভাবে আছে আপনারা তো ওইভাবেই বলতেছেন। বইয়ে তো কমতি আছে সংজ্ঞার মধ্যে। এখনই সংখ্যা দুইটা যাবে। আছে বলেন কামরুল ইসলাম, এটা কি লেখা আছে? বেআইনি বাধা বা অবৈধ বাধা, ইংলিশটাও দেওয়া আছে। সংজ্ঞা হলো 339 ধারা অনুযায়ী সংজ্ঞাটা বলেন। বেআইনি আটক বলতে না, বাধাটা দেখেন, বাধার পরেই আটকের সংজ্ঞাটা, কারণ আটকের সংজ্ঞার মধ্যে কিন্তু বাধা কথাটা বলতে হবে, কারণ বেআইনি বাধা থেকেই বেআইনি আটকের সৃষ্টি হয়। হ্যাঁ, কোনো ব্যক্তি কর্তৃক, এটা বাড়ি কর্তৃক, বেআইনি বাধা বলছে কোনো বাড়ি কর্তৃক অপর কোনো ব্যক্তিকে কোনো ব্যক্তি হবে, কোনো ব্যক্তি কর্তৃক
জি স্যার। বেআইনি বাধা বলতে কোনো কোনো ব্যক্তি অপর কোনো কোনো ব্যক্তিকে ব্যক্তি কর্তৃক অপর কোনো ব্যক্তিকে তার যেদিকে কোনো গমনের নির্দিষ্ট অধিকার রয়েছে তার যেদিকে গমনের অধিকার রয়েছে এই কথা তো বললেন না সংজ্ঞার মধ্যে আপনারা। এই কথা না বললে তো স্যার, সংজ্ঞা আমি হবে তো না। বলছি স্যার তার যেদিকে যাবার অধিকার আছে ওইটা বলছি। বলছেন? আচ্ছা বললে ঠিক জি আছে। স্যার। তার যেদিকে যাবার অধিকার আছে, তাই না, জি স্যার। সেদিকে ভাবে এই স্বেচ্ছাকৃত ভাবে কথা কি বলছিলেন? স্বেচ্ছাকৃত ভাবে একটা সংজ্ঞা কিন্তু দণ্ডবিধিতে আছে 52 পর্যন্ত ধারায়। স্বেচ্ছাকৃত ভাবে বাধা প্রদান করাকে বোঝায়, স্বেচ্ছাকৃত ভাবে কথাটা বলতে হবে। না বললেও পারবেন, কিন্তু সংজ্ঞাটা ত্রুটিযুক্ত থাকবে। ত্রুটিমুক্ত সংজ্ঞা একই কথা। ইচ্ছাকৃত ভাবে আর স্বেচ্ছাকৃত ভাবে একই কথা। ইচ্ছাকৃত ভাবেরই আর একটা প্রতিশব্দ হলো স্বেচ্ছাকৃত ভাবে। ইচ্ছাকৃত ভাবে লিখতে পারবেন। তাহলে এইটা কমপ্লিট করবেন। আর বেআইনি আটকের সংজ্ঞা কি? বেআইনি অপর কোনো ব্যক্তিকে কোনো নির্দিষ্ট সীমাবদ্ধ এলাকার বাইরে গমনে নিরস্ত করার জন্য বেআইনি বাধা। এই বেআইনি আটকের সংজ্ঞা বলতে গেলে কিন্তু বেআইনি বাধা প্রদান করাকে বোঝায়। শেষে বেআইনি বাধাটা বলতে হবে, তাইলে সংজ্ঞাটা হবে। উদাহরণ হিসেবে বলি, যেমন ক খকে সে যে পথে স্কুলে যায় সেই পথে যেতে তাকে বাধা দিতেছে। ক খকে যে পথে প্রতিদিন স্কুলে যায় সেই পথে শুধু যেতে বাধা দিচ্ছে, কিন্তু খ কিন্তু ইচ্ছা করলে অন্য পথ দিয়ে বা অন্য কোনো ভাবে যেতে পারে, অথবা না গিয়ে বাসাতেও বসে থাকতে পারে। তাহলে তাকে একটা নির্দিষ্ট যে পথে সে চলে সেই পথে যেতে বাধা দিতেছে। এইটা হচ্ছে অবৈধ বাধা। আর ক যদি খকে একটা রুমের মধ্যে আটকে রেখে তালা দিয়ে দেয়, তাহলে সে তো কোনো পথেই যেতে পারতেছে না। সে কিন্তু উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম কোনো দিকেই যেতে পারতেছে না। এইটা হলো অবৈধ আটক। আর একদিকে আটকাইছে, 3 দিকে যেতে পারেন, সেটা হলো অবৈধ বাধা। অবৈধ বাধার সংজ্ঞার মধ্যে দেখবেন আছে যেদিকে গমনের অধিকার তার আছে সেদিকে গমনে নিরস্ত করা। তাহলে ওই দিকে আটকাইছে, কিন্তু অন্য দিকে তো যেতে পারেন। আর অবৈধ আটকের মধ্যে দেখবেন কোন নির্দিষ্ট সীমাবদ্ধ এলাকার বাইরে গমনে, তার মানে তাকে একটা রুমের মধ্যে আটক রেখে তালা দিয়ে দিছে, তাহলে সে নির্দিষ্ট সীমাবদ্ধ এলাকার বাইরে কিন্তু আর গমন করতে পারতেছে না। অর্থাৎ ওই রুম থেকে, ওই কক্ষ থেকে সে আর বেরোতে পারতেছে না। এই দুইটার মধ্যে হলো পার্থক্য। পরীক্ষাতে কিন্তু এই দুইটার পার্থক্য আসতে পারে। বেআইনি বাধা এবং বেআইনি আটকের মধ্যে পার্থক্য কি? আসুক, আসলেও যে আসবে না এরকম তো কোনো গ্যারান্টি নেই। আপনি সেমটা তো জানেন। জি স্যার, শাস্তি, সংজ্ঞা আর সংজ্ঞার ধারা ওগুলা একটু লিখে কিছু 3-4টা লেখা যায় স্যার। সেটাই। আবার সংজ্ঞা থেকে এটাও লিখবেন যে বেআইনি বাধা তো তাকে যে একদিকে আটকাইতে। জি স্যার, একদিকে স্যার। আর সীমাবদ্ধ এলাকার বাইরে তাকে গমনে বাধা দিতেছে। এই নির্দিষ্ট সীমাবদ্ধ এলাকার বাইরে গমনে বাধা, আর ওইটা হলো একদিকে যেদিকে তার যার অধিকার আছে সেই দিকে বাধা। এই সংজ্ঞা থেকে যা পারেন তাই কিন্তু লেখলে হয়ে যাবে। আর লেখা তো এখানে প্রশ্নের মধ্যে কি আপনারা এইরকম বলবে যে এই দুইটার মধ্যে পার্থক্য খুব ভালো করে লেখো, ভালো করে পার্থক্য লেখো, এটা তো বলে নেই। কাজে কোনো মতে
এই তার সংজ্ঞা দুইটার ধারার ইংরেজি ভিতর প্রতিশব্দ, ভালো করে দুইটার থাকবেন। ধারা, সংজ্ঞা আর ধারছি, হ্যাঁ সেটাই। সংজ্ঞা একদিকে হ্যাঁ যাবার ওদিকে পাঠ্যক্রম এমনিতেই হয়ে যাবে। 5টা এমনিতে আর একটা দিবেন উদাহরণ কত, তাহলে 6টা হয়ে যাবে। উদাহরণগত একটা পার্থক্য লিখতে পারবেন না? আমি তো বলেই দিলাম, ক প্রতিদিন যে রাস্তায় স্কুলে যায় সেই রাস্তা তাকে বাধা দিতেছে যে আজকে তুমি এই রাস্তায় যাইতে পারবে না। বৈষম্য বিরোধী ছাত্ররা আপনারে বলতেছে এই পথে যাইতে পারবে না। বৈষম্য বিরোধী ছাত্র ঠিক আছে, কিন্তু এরকম বাধা দেওয়ার অধিকার আছে নাকি? এটাও কিন্তু তারা প্রতিনিয়ত এই অবৈধ বাধা, অবৈধ আটক, এই অপরাধগুলা করে চলছে। আমরা যে পথে যাব, শাহবাগ আটকায় বসে রয়েছে তারা, শাহবাগের ওই রাস্তা দিয়ে আমরা যেতে পারতেছি না। এটা কি অবৈধ বাধা না? এই নূর ভিপি সে রাস্তা আটকায় বসে রইল, তাইলে এটা কি? এইটাও কিন্তু অবৈধ বাধা। কাজে যারা নিজেরাই আইন মানে না তাদের কাছে তো খুব একটা কিছু আশা করতে পারেন এরকম না। এই জন্য আগে আইন মেনে কাজ করতে হবে। এই জন্য প্রতিনিয়ত কিন্তু এই এই বর্তমানে কিন্তু প্রতিনিয়ত অবৈধ বাধা এইটা ঘটতে দেখতেছে না। আপনি নিউ মার্কেটে যাবেন, দেখবেন যে শাহবাগ বন্ধ। তবে পুলিশ যদি এখানে বাধা দেয় নিরাপত্তার স্বার্থে, তাইলে কিন্তু এটা অবৈধ বাধা বলা যাবে না। এই জন্য নামটাই তো হচ্ছে অবৈধ বাধা। এখন দেখা গেল শাহবাগে একটা গোলাগুলি হবে, মারামারি হবে, ওই সময় জনগণকে সে মৎস্য ভবন থেকে ফিরাই দিতেছে, বাধা দিতেছে। মৎস্য ভবনে ব্যারিকেড সৃষ্টি করে পুলিশ বলতেছে আজকে এই পথে কেউ যেতে পারবেন না, নিরাপত্তা হুমকির মুখে। তাইলে পুলিশের এই কাজটা কিন্তু বাধার মধ্যে হবে না। এই জন্য এখানে সংজ্ঞার মধ্যে দেখেন স্পষ্টভাবে বলছে গমনের অধিকার রয়েছে। ব্রিটিশ সরকার কত সূক্ষ্মভাবে সংজ্ঞাগুলি লিখেছে দেখেন, গমনের অধিকার রয়েছে। কাজে যখন শাহবাগের নিরাপত্তা হুমকির মধ্যে পড়বে, তখন পুলিশ যদি আমাদের বাধা দেয় যে এই পথে আপনারা কেউ যেতে পারবেন না, গেলে আপনাদের প্রাণহানি, ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে। এই জন্য পুলিশ কমিশনার আমাদেরকে নির্দেশ দিছে যে আমরা কাউকে এই পথে যেতে দিব না। তখন কিন্তু আমরা আমাদের গমনের যে অধিকার, সেই অধিকারটা হারাবো। তখন আর আমাদের গমনের অধিকারটা আইনত থাকবে না। এই জন্য পুলিশ এই জায়গায় বাধা দিলে এইটা কিন্তু বেআইনি বাধা, অবৈধ বাধা, এগুলি হবে না। কারণ পুলিশ তো এখানে দিতেছে সরল বিশ্বাসে। এই জন্য তো দণ্ডবিধিতে আগে আপনাকে 52 পর্যন্ত ধারায় সরল বিশ্বাস এই সংজ্ঞাটাও শিখাইছে। সরল বিশ্বাসে কোনো কাজ করলে অপরাধ হয় না, এইটাও আপনারা জানেন। কাজে পুলিশ তো এখানে করতেছে কি? এই জন্য আপনারা যে যমুনা প্রধান উপদেষ্টার বাড়ি আক্রমণ করতে যান, এখানে কি পুলিশ বাধা দিবে না? পুলিশের কাজ কি? আমরা তো খালি পুলিশের বিরুদ্ধে কথা বলি। পুলিশের কাজই তো হলো নিশ্চিত করা। যমুনা এটা কি সম্পদ না? রাষ্ট্রীয় সম্পদ। এবং এটা একজনের বাড়ি, তো প্রধান উপদেষ্টার বাড়ি, বাসভবন। এইখানে যে ভাঙতে যান, এটা নিরাপত্তা রক্ষা করা তো পুলিশের একটা আইনি দায়িত্ব। এরপরে দেখছি আর কি, পুলিশে দিয়া যদি আপনি একদম লাফালাফি করেন, তারে মারতে দিয়া যমুনা ভাঙতে যান, তাইলে তো পুলিশের সাথে সংঘর্ষ হবেই। পরে গিয়া পুলিশের দোষ হয়। পুলিশ তো সময় দাঁড়িয়ে থাকে ওটাকে রক্ষা করার জন্য। এই জন্য পুলিশ যেটা করবে সেটা কিন্তু বেআইনি বাধা হবে না, সেটা আইনত বাধা হবে। কিন্তু আমাদের রাস্তা বন্ধ করে যদি কেউ বসে থাকে, একটা মিছিল নিয়ে, মিটিং করে, আমাদের ওই পথে যেতে দিতেছে না, গেলেও দেখবেন কিভাবে বাধা দেয়। একবারে 100 জন আসে মারতে। দেশে
ভয়াবহ একটা পরিস্থিতির সৃষ্টি হবে সামনের মাস থেকে। এই জন্য জানমালের নিরাপত্তা নিশ্চিত যার যার করতে হবে আর কি। এবং নিরাপত্তার স্বার্থে সবাইকে সেফ পজিশনে থাকতে হবে। এখন খালি দেখাই দিবে আর কি যে এটা আওয়ামী লীগের দোসর, এইটা বিএনপির দোসর, এইটা শিবিরের দোসর, এইটা বৈষম্য বিরোধী, এইভাবে খালি দেখাই দিবে। আর যার যার ঘরে গিয়ে কোন আইন বিচার দেশে থাকবে না। এই কটা সংজ্ঞা আজকে পড়তে থাকেন। আর আমাদের তুষার সাহেব একটা মেসেজ দিয়ে রাখেন গ্রুপে, স্যার আগামীকাল 3টা মুসাবিদা, ফৌজদারি 3টা মুসাবিদা প্রিন্ট করে পাঠাবেন। এইটুকু শুধু লিখে একটা গ্রুপে দিয়ে রাখেন, তাইলে আমি লজ গিয়ে কোথায় সকালে এইটা প্রিন্টে আপনাদের গ্রুপে দিয়ে রাখবো। এক নজরে 3টা ড্রাফট ছবি আকারে দেখতে পারবেন। আর কালকে টার্গেট থাকবে অন্যান্য পড়ার সাথে জামিন, সময় দরখাস্ত আর অব্যাহতি, আজকে যেটা পাঠিয়েছে। আজকে অবশ্যই ভাষা জ্ঞানগুলো মুখস্থ করে ফেলবেন, হয় সেটা কালকে পূর্ণ ড্রাফটের মাধ্যমে দেখতে পারবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।